Hello everyone, welcome to this video made by Flora English tutorial. Today we are going to learn about the usage and application of relative pronoun, episode number 2. Learning outcomes, I mean what are we going to learn now? এখন আমরা কি শিখতে যাইতেছি? Uses of what, when, where, as, but as relative pronoun. Relative pronoun হিসাবে what, when, where, as এবং but এর প্রয়োগ। নাম্বার 2, ডিফাইনিং অ্যান্ড নন ডিফাইনিং ক্লজ, অর্থাৎ ডিফাইনিং এবং নন ডিফাইনিং ক্লজ কি এবং এর ব্যবহার। Dear viewer, this is an excellent class for learning English, so keep watching until the end of the class and subscribe the channel please. Relative pronoun, yes, this is the target point of learning now. First of all, what is relative pronoun? Relative pronoun কি? Relative pronoun placing after antecedent introduces a relative clause and connects it to an independent clause. Relative pronoun antecedent-এর পরে বসে একটা রিলেটিভ ক্লজের সূচনা করে এবং উক্ত রিলেটিভ ক্লজটাকে একটি প্রিন্সিপাল ক্লজের সাথে সম্পর্কযুক্ত করে। This is an example. I know the time when he will arrive. কে যদি আমি সেপারেটলি একটু লিখি তাহলে কি I know the time, এটা একটা সেন্টেন্স, আর একটা সেন্টেন্স the time when he will arrive। এই দুটো সেন্টেন্সকে আমরা একত্রে এখন লিখেছি I know the time when he will arrive। আমি ওই সময়টি জানি যখন সে আসবে। এখানে এই when একটি রিলেটিভ প্রোনাউন যে একটি রিলেটিভ ক্লজ গঠন করছে আর এই রিলেটিভ ক্লজটাকে এই প্রিন্সিপাল ক্লজের সাথে সম্পর্কযুক্ত করছে। ওকে, হিয়ার ইজ দ্য বেঙ্গলি ডেফিনেশন। যে প্রোনাউন তার আগে উল্লেখিত কোনো নাউন এর পরে বসে তার সাথে সম্পর্ক স্থাপন করে এবং সেই সঙ্গে দুইটি ক্লজকে যুক্ত করে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। এই হোয়েনটা রিলেটিভ প্রোনাউন, তার পূর্বে দি টাইমটি অ্যান্টিসিডেন্ট, আর এই রিলেটিভ প্রোনাউনটা একটা রিলেটিভ ক্লজ গঠন করছে আর এই ক্লজটিকে প্রিন্সিপাল ক্লজের সাথে সম্পর্কযুক্ত করছে। তাই এই রিলেটিভ প্রোনাউনটি দুইটি ক্লজকে যুক্ত করছে। হাউ টু ইউজ রিলেটিভ প্রোনাউন, কিভাবে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়? Dear viewers, in our previous class, that means class number 91, we discussed who, whom, whose, whose and that. Basic relative pronouns, we will learn about several other pronouns. The first one is what. What এখানে যা কিছু বা যে কিছু, কোনো বস্তু বা ঘটনা যেটাকে আমরা যা কিছু এরকম অর্থে প্রয়োগ করব। ওকে, what means that which when it is used as relative pronoun. হোয়াটটি যখন রিলেটিভ প্রোনাউন হিসাবে ব্যবহৃত হবে তখন তার অর্থ হবে দ্যাট হুইচ, মানে যা কিছু বা যা। ইয়েস, সে যা বলল তা মিথ্যা ছিল। এই যে যা, এই যে সে যা বলল, এখানে আমরা যেটা বলছিলাম যে যা বা যা কিছু, এই যে এখানে সে যা বলল তা মিথ্যা ছিল। হোয়াট হি সেড ওয়াজ রং। ডিয়ার ভিউয়ার্স, হোয়াট হি সেড এইটা একটা ক্লজ, কিন্তু এই ক্লজটা এখানে সেন্টেন্সের সাবজেক্ট, এটা একটা বৃহত্তর সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে হোয়াট ই সেড এই পুরোটা সাবজেক্ট, এই ওয়াজ বি ভার্বটাই এখানে প্রিন্সিপাল ভার্ব, আর রং আছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। অ্যানাদার এক্সাম্পল, যা বলি তা লেখো, অথবা যা বলি তা লিখে নাও। টেক ডাউন হোয়াট আই সে, অ্যান্ড টেক ডাউন এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, আর এখানে আছে এর অবজেক্টিভ। এখানে এই সেন্টেন্সটির অবজেক্ট এই টোটালটুকু, এই অবজেক্টটার মধ্যেই মূলত একটা সেপারেট ক্লজ রয়েছে। সুতরাং এইটা একটা ক্লজ আর এইটা একটা ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ, মানে এটা রিলেটিভ ক্লজ। হোয়াট ক্যান নট বি কিউরড মাস্ট বি ইনডিওর্ড, যার প্রতিকার নাই তা সহ্য করতে হয়। ডিয়ার ভিউয়ার্স, হোয়াট ক্যান নট বি কিউরড এটা একটা সেপারেট সেন্টেন্স, কিন্তু এই বৃহত্তর সেন্টেন্সটার এই অংশটি হচ্ছে সাবজেক্ট। তাহলে এই সেন্টেন্সে হোয়াট ক্যান নট বি কিউরড এটা হচ্ছে সাবজেক্ট, মাস্ট বি এখানে অক্সিলারি এবং এন্ডিওর্ড আছে প্রিন্সিপাল ভার্ব। নেক্সট ওয়ান, হোয়াট ইজ এভরিবডিজ বিজনেস ইজ নোবডিজ বিজনেস, যা প্রত্যেকের ব্যবসা তা কারোরই ব্যবসা নাই। অর্থাৎ এটাকে প্রভার্বের ভাষায় বললে ভাগের মা গঙ্গা পায় না। হিয়ার ইজ এ নোট, হোয়াট ক্যান নট বি ইউজড অ্যাজ অ্যান অর্ডিনারি রিলেটিভ প্রোনাউন আফটার এ নাউন অর প্রোনাউন। অর্থাৎ হোয়াটটাকে কিন্তু আমরা সাধারণ রিলেটিভ প্রোনাউনের মতো ব্যবহার করতে পারবো না, কারণ হোয়াটটা কিন্তু তার পূর্ববর্তী অ্যান্টিসিডেন্ট, মানে তার পূর্ববর্তী কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে না। দ্য গ্রোসার হ্যাজ সাপ্লাইড এভরিথিং দ্যাট ইউ অর্ডার, তুমি যা অর্ডার করেছিলে গ্রোসার বা মুদির দোকানদার তা সরবরাহ করেছে।
এভরিথিং দ্যাট, এই যে যা কিছু আমরা বুঝিয়েছিলাম সেটা বোঝানোর জন্য যে এভরিথিং দ্যাট, নট দ্য গ্রোসার হ্যাজ সাপ্লাইড এভরিথিং হোয়াট ইউ অর্ডার, অর্থাৎ আমরা এখানে এভরিথিং দ্যাট বসিয়েছি, এখানে কিন্তু আমরা এভরিথিং হোয়াট এরকমও অনেক সময় দেখা যেতে পারে, কিন্তু এটাকেই আমরা অ্যাপ্লিকেবল মনে করছি প্রথমটাকেই। দ্য গ্রোসার হ্যাজ সাপ্লাইড, মুদির দোকানদার সরবরাহ করেছে, এভরিথিং প্রত্যেক কিছুই, হোয়াট ইউ অর্ডার, তুমি যা আদেশ করেছিলে বা তুমি যা অর্ডার করেছিলে। ওকে, তুমি আমার জন্য যা করেছো তা প্রশংসার যোগ্য, তুমি আমার জন্য যা করেছো এইটুকু হচ্ছে সাবজেক্ট, তা প্রশংসার যোগ্য। যা তা, যা আর তা এখানের জন্যই আমরা হোয়াট দিয়ে করবো। হোয়াট ইউ হ্যাভ ডান ফর মি ইজ প্রেজ ওয়ার্দি, হোয়াট ইউ হ্যাভ ডান ফর মি এটা আছে পুরো একটা ক্লজ, কিন্তু এটা মূলত এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, এটা ভার্ব, আর প্রেজ ওয়ার্দি এটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। কিন্তু আমরা এই হোয়াটের জায়গায় হুইজ ইউ হ্যাভ ডান ফর মি ইজ প্রেজ ওয়ার্দি, অর্থাৎ যা কিছু এরকম সেন্সে যখন বোঝানো হয় তখন কিন্তু আমরা সেটা হুইজ দিয়েও করতে পারি। হোয়াট ইউ হ্যাভ ডান ফর মি ইজ প্রেজ ওয়ার্দি, তুমি আমার জন্য যা করেছো সেটি প্রশংসনীয়। নেক্সট ওয়ান, লোপা যা বলল তা মনোমুগ্ধকর, এই যে এখানে যা তা এরকম সেন্স বুঝিয়েছে, এখানে হোয়াট দিয়ে আমরা করব। হোয়াট লোপা সেড, লোপা যা বলল ওয়াজ মোটিভেশনাল, তা ছিল মনোমুগ্ধকর। নেক্সট ওয়ান, আমি যা বললাম তা সঠিক, ইট ওয়াজ রাইট হোয়াট আই সেড। ডিয়ার ভিউয়ার্স, এই হোয়াট যুক্ত ক্লজটি কিন্তু আমরা শুরুতে বসাচ্ছিলাম, কিন্তু এখানে কিন্তু ইট ওয়াজ রাইট, এখানে এই অ্যাডজেক্টিভের পরে আমরা বসিয়েছি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, যেটা ছিল অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টের এক্সটেনশনে বা অবজেক্ট অংশে আমরা বসিয়েছি ইট ওয়াজ রাইট হোয়াট আই ডিড, এটা ছিল সঠিক যা আমি করেছিলাম। নাও নাম্বার 2, হোয়েন, হোয়েন হচ্ছে যখন, অর্থাৎ সময় বোঝাতে এটি রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হবে। অকেজনালি দ্য রিলেটিভ অ্যাডভার্ব হোয়েন ইজ ইউজড অ্যাজ রিলেটিভ প্রোনাউন, কখনো কখনো রিলেটিভ অ্যাডভার্ব এই হোয়েনটি রিলেটিভ প্রোনাউন হিসাবে ব্যবহৃত হয়। অ্যাজ এ রিলেটিভ প্রোনাউন হোয়েন ইন্ট্রোডিউসেস ক্লজেস দ্যাট ডেসক্রাইব এ নাউন দ্যাট রেফার্স টু এ টাইম, রিলেটিভ প্রোনাউন হিসাবে হোয়েন একটি রিলেটিভ ক্লজের সূচনা করে যা বর্ণনা করে একটি নাউনকে, আর যে নাউনটি নির্দেশ করে একটি সময়কে। হিয়ার ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য সেন্টেন্স, হোয়েন কখনো রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে যা একটি ক্লজের সূচনা ঘটায় যেখানে সময়সূচক নাউনের বর্ণনা করা হয়। এক্সাম্পল, লিন্ডা রিমেম্বার দ্য ডে হোয়েন শি মিট দ্য প্রেসিডেন্ট অফ হার কান্ট্রি, লিন্ডা ওই দিনটাকে স্মরণ করতে পারে যখন সে তার দেশের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেছিল। ডে হোয়েন, লিন্ডা রিমেম্বার দ্য ডে, এইটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এখানে দি ডে, এই ডেটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, আর এই অ্যান্টিসিডেন্ট পরে আমরা রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ বসেছি হোয়েন শি মিট দ্য প্রেসিডেন্ট অফ হার কান্ট্রি। তাহলে এই হোয়েনটি তার পূর্ববর্তী অ্যান্টিসিডেন্ট দি ডে এর সাথে বসিয়েছে। ডেটা, এই হোয়েনটা আমরা ব্যবহার করব যখন যে তার পূর্বে একটা সময় বলবো, তো ডে একটা সময়, তারপরে হোয়েন রিলেটিভ প্রোনাউন দিয়ে আমরা একটা রিলেটিভ ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ গঠন করব। আর এই সাবঅর্ডিনেট ক্লজটি শুরু হয়েছে এই হোয়েন দ্বারা শুরু হয়ে এই সাবঅর্ডিনেট ক্লজটি প্রিন্সিপাল ক্লজের সাথে সম্পর্কযুক্ত করেছে এবং এই রিলেটিভ প্রোনাউনটি অ্যান্টিসিডেন্টের সাথে সম্পর্ক স্থাপন করেই সেন্টেন্স দুইটাকে জয়েন করছে। ওকে, নেক্সট ওয়ান, হি পয়েন্টেড আউট দ্য টাইম হোয়েন হি ওয়াজ লিভিং ইন লন্ডন, সে ওই সময়টি নির্দেশ করলো যখন সে লন্ডনে বাস করিতেছিল। হি পয়েন্টেড আউট দ্য টাইম, এটা প্রিন্সিপাল ক্লজ। এখানে দি টাইমের পরে হোয়েন বসিয়ে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বা ক্লজ যেটা রিলেটিভ ক্লজের সূচনা ঘটিয়েছি। আমরা হোয়েন যুক্ত রিলেটিভ ক্লজটি প্রিন্সিপাল ক্লজের সাথে সম্পর্ক স্থাপন করেছে এই দি টাইম অ্যান্টিসিডেন্টের পরে বসে। টাইম হোয়েন, অ্যান্টিসিডেন্ট প্লাস রিলেটিভ প্রোনাউন, এভাবে আমরা একটু দেখবো। অ্যান্টিসিডেন্ট বসাবো, এরপরে রিলেটিভ প্রোনাউন। ওকে, 10 AM ইজ দ্য টাইম হোয়েন উই গো টু কলেজ, 10টা একটা সময় যখন আমরা কলেজে যাই। এই 10 AM আছে একটা টাইম, অর্থাৎ এই টাইমের পরে আমরা হোয়েন বসিয়েছি, হোয়েন দিয়ে আমরা একটা সাবঅর্ডিনেট ক্লজ গঠন, সাবঅর্ডিনেট ক্লজ বা রিলেটিভ ক্লজ গঠন। তাহলে হোয়েনের পূর্বে টাইম বসিয়েছি। অ্যানাদার ওয়ান, ইট ওয়াজ ডিসেম্বর হোয়েন দে আর লিভিং লন্ডন, এটা ছিল ডিসেম্বর যখন তারা লন্ডনে বসবাস করিতেছিল। এখানে ডিসেম্বর একটা নির্দিষ্ট টাইম, টাইমের পরে হোয়েন বসিয়ে রিলেটিভ ক্লজ গঠন করেছি এবং এই রিলেটিভ ক্লজটি এই প্রিন্সিপাল ক্লজের সাথে সম্পর্কযুক্ত হয়েছে। একইভাবে ইট ওয়াজ 1971 হোয়েন বাংলাদেশ গট ইন্ডিপেন্ডেন্স, এটা ছিল 1971 সাল যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল। এখানে 1971 একটা ইয়ার, মানে এটা একটা সময়, সময়ের পরে হোয়েন
রিলেটিভ প্রোনাউন দিয়ে এখানে রিলেটিভ ক্লজ গঠন করেছি, আর এই ক্লজটি প্রিন্সিপাল ক্লজ ইট ওয়াজ 1971 এর সাথে সম্পর্কযুক্ত হয়েছে। নেক্সট ওয়ান, I can clearly remember the day when I meet my girlfriend first. Yes, this is a romantic sentence here. I can clearly remember the day. আমি পরিষ্কারভাবে ওই দিনটি স্মরণ করতে পারি when I meet my girlfriend first. যখন আমি আমার গার্লফ্রেন্ডের সাথে প্রথম সাক্ষাৎ করেছিলাম। ডিয়ার ভিউয়ার্স, দি ডে when, এদের দি ডে একটা সময়, আর এই when দিয়ে এই রিলেটিভ ক্লজটি আমরা যুক্ত করেছি। তাহলে whenটা এখানে রিলেটিভ প্রোনাউন, তার পূর্বে অ্যান্টিসিডেন্ট দি ডে বসছে। Yes. Here is a funny picture of romantic proposal. জানুয়ারি ছিল শীতলতম মাস যখন সে বাড়ি ফিরেছিল। জানুয়ারি when she returned home was the coldest month. এইখানে আমরা এই সেন্টেন্সটাকে আর একটু ঘুরিয়েও লিখতে পারি, জানুয়ারি was the coldest month when he returned home. তাহলে জানুয়ারি was the coldest month, এটা প্রিন্সিপাল ক্লজ, আর এই মান্থ এখানে এটাকে অ্যান্টিসিডেন্ট হিসাবে রেখে আমরা when যুক্ত রিলেটিভ ক্লজটি গঠন করেছি। আর যদি আমরা এভাবে রাখি তাহলে আমরা এটাকে ডিফাইনিং ক্লজ বলবো, অর্থাৎ সাবজেক্টের পরে কোমা দিয়ে এই ডিফাইন বা রেস্ট্রিক্টেড ক্লজ বা এসেনশিয়াল ক্লজটি গঠন করা যাবে। আর কখনো যদি আমরা এই এসেনশিয়াল ক্লজটি বাদ দিই তাহলে জানুয়ারি ওয়াজ দ্য কোল্ডেস্ট মান্থ, এটা একটা ফুল সেন্টেন্স হয়ে যাবে। অর্থাৎ এই ক্লজটিকে বাদ দিয়েও আমরা একটা মিনিংফুল সেন্টেন্স গঠন করতে পারি। এই জন্য এই সেন্টেন্সটাকে আমরা বলছি এসেনশিয়াল ক্লজ। এটা আমরা আজকের ক্লাসের লাস্টে আলোচনা করব। তাহলে এই এই সেন্টেন্সটুকু বাদ দিয়েও কিন্তু আমরা জানুয়ারি ওয়াজ দ্য কোল্ডেস্ট মান্থ একটা সেপারেট মিনিংফুল সেন্টেন্স হয়ে যেতে পারে। আর এইটা আছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এখানে এই জানুয়ারিটা আছে তার অ্যান্টিসিডেন্ট। আবার সেই জানুয়ারিটাকে মান্থ হিসেবে প্রয়োগ করে আমরা এখানে এই মান্থটাকে অ্যান্টিসিডেন্ট বানিয়েছি আর সেন্টেন্সটি ঘুরিয়ে লিখেছি। নাম্বার 3, হোয়ার, স্থান বা জায়গা বোঝাবে। হোয়ারও কখনো কখনো রিলেটিভ প্রোনাউন হিসাবে কাজ করে when এর মতোই। প্লেস হোয়ার, অর্থাৎ অ্যান্টিসিডেন্ট প্লাস হোয়ার, অ্যান্টিসিডেন্ট প্লেস বসবে একটা জায়গার নাম, তারপরে হোয়ার বসাতে হবে, এরকম প্যাটার্নে আমরা সাজাবো। লন্ডন এমন একটি জায়গা যেখানে জীবন মসৃণভাবে বেড়ে উঠতে পারে। এমন জায়গা, এমন একটি জায়গা, এটার জন্যই আমরা এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করব। লন্ডন ইজ এ প্লেস হোয়ার লাইফ ক্যান বি ফ্লোরিশড স্মুথলি। লন্ডন এমন একটি জায়গা যেখানে জীবন মসৃণভাবে বা স্বতঃস্ফূর্তভাবে বিকশিত হতে পারে। ডিয়ার ভিউয়ার্স, এখানে হোয়ার লাইফ ক্যান বি ফ্লোরিশড স্মুথলি এইটা হচ্ছে রিলেটিভ ক্লজ, মানে এটা সাবঅর্ডিনেট ক্লজ। আর লন্ডন ইজ এ প্লেস, এটা প্রিন্সিপাল ক্লজ। এ প্লেসটা আছে অ্যান্টিসিডেন্ট। তাহলে এই হোয়ার রিলেটিভ প্রোনাউন এখানে, এই জন্য যে এই হোয়ারটি তার পূর্বে অ্যান্টিসিডেন্টকে সাথে নিয়ে বসছে এবং হোয়ারটি একটি রিলেটিভ ক্লজ গঠন করছে, আর এই রিলেটিভ ক্লজটাকে এই অ্যান্টিসিডেন্টের সাথে যুক্ত করে প্রিন্সিপাল ক্লজের সাথে সম্পর্কযুক্ত করছে। ওকে, নেক্সট, লোপা ঢাকা গেল যেখানে তার ভাই স্থায়ীভাবে বসবাস করে। ইয়েস, দিস ইজ দ্য আনসার। লোপা ওয়েন্ট টু ঢাকা হোয়ার হার ফাদার লিভস পার্মানেন্টলি। লোপা ওয়েন্ট টু ঢাকা, লোপা ঢাকা গেল, এই ঢাকা একটা জায়গা, আর প্লেস হোয়ার, যেখানে প্লেস একটা জায়গার নাম বসিয়েছি, তারপরে হোয়ার বসিয়েছি, তারপর হোয়ার দিয়ে আমরা একটা রিলেটিভ ক্লজ গঠন করেছি, কিন্তু এখানে এই ঢাকাটাই আছে অ্যান্টিসিডেন্ট, আর এই রিলেটিভ ক্লজটি এই ঢাকার সাথে যুক্ত হয়ে প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত হয়েছে। নেক্সট, যে বিশ্ববিদ্যালয়ে আমি পড়তাম তা একটি বিখ্যাত শিক্ষণ কেন্দ্র, অর্থাৎ প্লেস হোয়ার এর জন্য যে বিশ্ববিদ্যালয় এটা, আর এই এটার জন্যই আমরা প্লেস হোয়ার প্রয়োগ করছি। ওকে, দ্য ইউনিভার্সিটি হোয়ার আই স্টাডিড ইজ এ ফেমাস সিট ফর লার্নিং। আসলে হোয়ার আই স্টাডিড এইটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর দ্য ইউনিভার্সিটি ইজ এ সিট ফর লার্নিং এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। দ্য ইউনিভার্সিটি ইজ এ সিট ফর লার্নিং, ইউনিভার্সিটি একটা শিক্ষণ কেন্দ্র, হোয়ার আই স্টাডিড যেখানে আমি পড়তাম, এভাবে আমরা ঘুরেও লিখতে পারি। আবার যেভাবে আমরা লিখেছি দ্য ইউনিভার্সিটি হোয়ার আই স্টাডিড, বিশ্ববিদ্যালয়ে যেখানে আমি পড়তাম, ইজ এ ফেমাস সিট ফর লার্নিং, সেটা একটা বিখ্যাত শিক্ষণ কেন্দ্র। তাহলে এখানে আমরা এই সাবঅর্ডিনেট ক্লজটি মাঝে প্রয়োগ করেছি, কিন্তু এই হোয়ারের অ্যান্টিসিডেন্ট ছিল কিন্তু দি ইউনিভার্সিটি। তাহলে দি ইউনিভার্সিটিটি এই হোয়ার রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, আবার প্রিন্সিপাল ক্লজের অর্থাৎ দি ইউনিভার্সিটি ইজ এ ফেমাস সিট ফর লার্নিং প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। ওকে, নেক্সট, ইট ইজ এ পার্ক হোয়ার চিলড্রেন ক্যান মুভ ইজিলি। এটা একটা পার্ক যেখানে শিশুরা সহজেই ঘোরাফেরা করতে পারে বা স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে পারে। ইয়েস, দিস ইজ এ পিকচার হোয়ার দ্য চিলড্রেন আর মুভিং অর রানিং ইজিলি।
চিলড্রেন আর মুভিং অর রানিং বাট কেউ না ডট ডট যে বা কিছু না ডট ডট যে। বাট ইজ ইউজড অ্যাজ রিলেটিভ প্রোনাউন ইন দ্য সেন্স অফ হু ডট ডট নট অর হুইজ ডট ডট নট। অর্থাৎ বাটটি রিলেটিভ প্রোনাউন হিসাবে ব্যবহৃত হবে এই সেন্সে যখন হু ডট ডট নট অথবা হুইজ ডট ডট নট এরকম অর্থ, মানে কেউ না ডট ডট যে অথবা কিছু না ডট ডট যে এমন অর্থ প্রকাশ পাবে। দেয়ার ইজ নো ম্যান বাট লাভস ফ্লাওয়ার, এটাকে আমরা এই বার্ড দিয়ে জয়েন করছি, এটাকে আমরা এখানে কনজাংশনের মতো প্রয়োগ করছি, কিন্তু অ্যাকচুয়ালি এই বার্ডটাই এখানে রিলেটিভ প্রোনাউন। এই নো ম্যানটা আছে তার অ্যান্টিসিডেন্ট। এটাকে আমরা একটু যদি ভেঙে লিখি, দেয়ার ইজ নো ম্যান হু ডাজ নট লাভ ফ্লাওয়ার্স, এমন কোনো মানুষ নেই যে ফুল ভালোবাসে না। এতে কেউ না যে, এমন কেউ নাই যে, মানে এমন কোনো মানুষ নাই যে, এরকম অর্থেই। তাহলে নো ম্যান আর হু, এই হু ডাজ নট লাভ ফ্লাওয়ার্স এইটুকু সাবঅর্ডিনেট ক্লজ। আবার দেয়ার ইজ নো ম্যান, এখানে নো ম্যানটা আছে অ্যান্টিসিডেন্ট হিসেবে কাজ করছে, এইখানে এইটুকু প্রিন্সিপাল ক্লজ আর এইটুকু সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু যখন আমরা বার্ড দিয়ে যুক্ত করছি, এই বার্ডটার অ্যান্টিসিডেন্টে দি নো ম্যান থাকছে, তাহলে এখানে বার্ডটা কিন্তু কনজাংশনের মতোও কাজ করছে, মানে কানেক্টরের মতোও কাজ করছে। আবার এখানে এই বার্ডটা কিন্তু রিলেটিভ প্রোনাউন। ওকে, অ্যানাদার এক্সাম্পল, এমন কেউ নাই যে সুখী হতে চায় না। দেয়ার ইজ নান বাট উইশেস টু বি হ্যাপি, এমন কেউ নাই যে সুখী হতে চায় না। বার্ডটা রিলেটিভ প্রোনাউন, এই নানটা আছে তার অ্যান্টিসিডেন্ট, এই অংশটুকু আছে সাবঅর্ডিনেট ক্লজ, দেয়ার ইজ নান এটুকু আছে প্রিন্সিপাল ক্লজ। আর এই বার্ডটি এই সাবঅর্ডিনেট ক্লজটাকে, মানে রিলেটিভ ক্লজটাকে প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত করছে। এটাকে একটু ভেঙে লিখি, দেয়ার ইজ নান হু ডাজ নট উইশ টু বি হ্যাপি, এমন কেউ নাই যে সুখী হতে চায় না। হেয়ার ইজ এ নোট, বাট ইজ ইউজড আফটার এ নেগেটিভ, এই বাটটা কিন্তু এই নেগেটিভের পরে ব্যবহৃত হচ্ছে। নেক্সট, এমন কোনো গোলাপ নেই যার কাঁটা নাই। দেয়ার ইজ নো রোজ বাট হ্যাজ সাম থ্রোনস, এই বাটটা এখানে রিলেটিভ প্রোনাউন, আর নো রোজ এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, আর এই দেয়ার ইজ নো রোজ প্রিন্সিপাল ক্লজ, আর এই অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এটাকে একটু ভেঙে লিখি আমরা, দেয়ার ইজ নো রোজ হুইচ ডাজ নট হ্যাভ সাম থ্রোনস। Yes, this is a picture of a rose which has some thorns. As এমন ডট ডট যে অথবা একই, এই অ্যাজ একটা রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করবে, যার মিনিং হবে এমন ডট ডট যে অথবা একই। As is used as a relative pronoun after such and sometime after the same. অ্যাজটি রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হবে such এর পর অথবা কখনো কখনো the same এর পর। The lady guest was not such a beautiful woman as I expected. Lady guest তেমন সুন্দরী ছিল না যেমন আমি প্রত্যাশা করেছিলাম। Dear viewers, this is a romantic sentence of the famous short story The Lanson. বিখ্যাত লানসন শর্ট স্টোরি থেকে এই সেন্টেন্সটা আমি সাজিয়েছি। এই অ্যাসটা এখানে রিলেটিভ প্রোনাউন, আর এই অ্যাসটাই সাসের পরে এসে বসছে, অর্থাৎ সাসের পরে একটি এনপি বসবে, এই এনপির পরে অ্যাজ বসবে, আর এই এনপিটাই আছে অ্যান্টিসিডেন্ট, আর অ্যাজ দিয়ে এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ গঠন করা হয়েছে। ওকে, অ্যানাদার এক্সাম্পল, হি ইজ সাচ এ ম্যান অ্যাজ আই অনার, সে তেমনই মানুষ যাকে আমি শ্রদ্ধা করি, অর্থাৎ সে শ্রদ্ধা করার মতো একজন মানুষ। নেক্সট, মাই পজিশন ইজ দ্য সেম অ্যাজ ইয়োর্স, আমার অবস্থাও তোমার মতো, আমার অবস্থাও ঠিক তোমার মতো। ডিয়ার ভিউয়ার্স, সেম এর পর দি সেম এর পরে অ্যাজ ইয়োর্স মানে অ্যাজ ইয়োর পজিশন ইজ। এই সেন্টেন্সটাকে যদি আমরা ক্লিয়ারলি লিখি, মাই পজিশন ইজ দ্য সেম অ্যাজ ইয়োর পজিশন ইজ, অর্থাৎ এখানে অ্যাজ এর পরে একটা পূর্ণ প্রিন্সিপাল ক্লজ রয়েছে, সেটাকে আমরা সংক্ষেপে শুধু ইয়োর্স দিয়ে প্রকাশ করেছি। মিস্টার ব্ল্যাক তেমন মানুষ না যেমন আমি ভেবেছিলাম। মিস্টার ব্ল্যাক তেমন মানুষ না, যে যেমন তেমন, তেমন যেমন, এই যে এমন যে বা তেমন যেমন এরকম অর্থ বোঝাতে কিন্তু এখানে আমরা এটা প্রয়োগ করেছি। মিস্টার ব্ল্যাক ওয়াজ নট সাচ এ ম্যান অ্যাজ আই থট, মিস্টার ব্ল্যাক তেমন মানুষ না যেমন আমি ভেবেছিলাম। এই যে এমন যে বা তেমন যেমন এরকম অর্থ। এখানে এই যে সাচ এর পরে এ ম্যান এনপি বসিয়েছি, অ্যাজ দিয়ে সাবঅর্ডিনেট ক্লজটি বসিয়েছি। নাও নাম্বার 6, defining clause. This is the second objectives of learning today. যে রিলেটিভ প্রোনাউন যুক্ত ক্লোজ বাক্যে থাকা নাউন সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দেয় এবং যাকে সেন্টেন্স থেকে কেটে ফেলা যায় না বা বাক্য থেকে কেটে ফেলা যায় না তাকে ডিফাইনিং ক্লোজ বলে। এটিকে রেস্ট্রিকটিভ ক্লোজ বা এসেনশিয়াল ক্লোজও বলা হয়, বা এটি রেস্ট্রিকটিভ বা এসেনশিয়াল ক্লোজ নামেও পরিচিত। এক্সাম্পল,
I do not like people who speak ill of others. আমি ওই মানুষদেরকে পছন্দ করি না যারা অন্যদেরকে নিন্দা করে। এই যে who speak ill of others, যারা অন্যদেরকে নিন্দা করে। এখন হুটা আছে এখানে রিলেটিভ প্রোনাউন, আর এই পিপল আছে অ্যান্টিসিডেন্ট, কিন্তু এখানে আমরা কোনো কোমা ব্যবহার করি নেই, কারণ এই ক্লোজটাকে এখানে আমরা আলাদা করছি না। আই লাইক দি পিপল বা আই লাইক দোজ পিপল, আমরা এখানে দি অথবা দোজ ব্যবহার করতে পারতাম। তাহলে এই সেন্টেন্সটা মানে এই সাবঅর্ডিনেট ক্লজটা বা রিলেটিভ ক্লজটা বাদ দিলে এই সেন্টেন্সটি কমপ্লিট সেন্স প্রকাশ করতে পারে না। আর এই সেন্টেন্সটাতে এই হুটা কানেক্টর বা জয়নিং ওয়ার্ডের মতো ব্যবহৃত হয়েছে, এটাকে বাদ দিয়ে এই সেন্টেন্সটা ইনকমপ্লিট থাকবে। আর এখানে এই জাতীয় ক্লজটাকেই বলা হচ্ছে ডিফাইনিং ক্লজ। অ্যানাদার এক্সাম্পল, দিস ইজ দ্য ডগ দ্যাট ওয়াজ বার্কিং লাস্ট নাইট। এটা সেই কুকুর যেটা গত রাত্রে ঘেউ ঘেউ করিতেছিল। তাহলে দিস ইজ দ্য ডগ, এটা আছে সেই কুকুর, এই দি ডগটা আছে অ্যান্টিসিডেন্ট আর দ্যাটটা আছে রিলেটিভ প্রোনাউন, আর এই দ্যাট যুক্ত এই অংশটি হচ্ছে রিলেটিভ ক্লজ। আর এই রিলেটিভ ক্লজটি এই প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত হয়েছে এই দ্যাট দ্বারা, আর দ্যাটের পূর্বে অ্যান্টিসিডেন্ট রয়েছে দি ডগ। হিয়ার ইজ দ্য পিকচার অফ দ্য ডগ, দিস ইজ দ্য ডগ দ্যাট ওয়াজ বার্কিং লাস্ট নাইট। এটাই সেই কুকুর যেটি গত রাত্রে ঘেউ ঘেউ করিতেছিল। নোট, নো নিড টু কোমা হেয়ার, এখানে কোনো কোমার দরকার নেই, এই ডিফাইনিং ক্লোজে কোনো কোমার দরকার পড়বে না। এখানে এই রিলেটিভ প্রোনাউনটি দুইটা সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করে। নাম্বার 7, নন ডিফাইনিং ক্লোজ। যে রিলেটিভ প্রোনাউনযুক্ত ক্লোজ বাক্যের পূর্ণ অর্থের জন্য প্রয়োজনীয় নয় এবং যাকে কোমা দিয়ে বাক্য থেকে কেটে ফেলা বা বাদ দেওয়া যায় তাকে নন ডিফাইনিং ক্লোজ বলে। এটি নন এসেনশিয়াল ক্লোজ নামেও পরিচিত। ফর এক্সাম্পল, দ্য ওল্ড ম্যান হু লিভস ইন দিস ফ্ল্যাট বট এ নিউ কার। বৃদ্ধ লোকটি যে এই ফ্ল্যাটে বসবাস করে সে একটি নতুন গাড়ি কিনলো। ডিয়ার ভিউয়ার্স, আমরা এটাকে একটু সাজিয়ে যদি লিখি, দি ওল্ড ম্যান বট এ নিউ কার, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। আর হু লিভস ইন দিস ফ্ল্যাট, যে এই ফ্ল্যাটে বাস করে, এই যে কোমা দিয়ে আমরা এই রিলেটিভ ক্লজটি ব্যবহার করেছি, এই ক্লজটি বাদ দিয়েও আমাদের এই সেন্টেন্সটি মিনিংফুল হয়ে যাবে। দ্য ওল্ড ম্যান বট এ নিউ কার, বৃদ্ধ লোকটি একটি নতুন গাড়ি কিনলো, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এবং এই প্রিন্সিপাল ক্লজটি একটি সেলফ সাফিসিয়েন্ট ক্লজ। সুতরাং এখানে এই যে কোমা দিয়ে যে সাবঅর্ডিনেট বা রিলেটিভ ক্লজটি লিখেছি, এই ক্লজটিকে বাদ দিয়েও কিন্তু আমরা এই সেন্টেন্সটি গঠন করতে পারি। এই জন্য এই ক্লজটিকে নন এসেনশিয়াল বা নন ডিফাইনিং ক্লজ বলা হচ্ছে, যে কোমা দিয়ে এটাকে আমরা এই সেন্টেন্সটিকে বাদ দিয়ে দিতে পারি। অ্যানাদার এক্সাম্পল, দ্য পেইন্টিং হুইচ ইজ ডিসপ্লেড ইন দ্য এক্সিবিশন ইজ পেজ ওয়ার্থি। যে পেন্টিংটি প্রদর্শনীতে প্রদর্শন করা হয়েছে সেটি প্রশংসনীয়। এখানে দি পেন্টিং ইজ প্রেজ ওয়ার্থি এভাবে আমরা সাজাতে পারি, তখন সেটা প্রিন্সিপাল ক্লজ হয়ে যাবে। আবার যদি দি পেন্টিং হুইচ ইজ ডিসপ্লেড ইন দ্য এক্সিবিশন, এটি এবার সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে দি পেন্টিংটি এই হুইচের অ্যান্টিসিডেন্ট হিসেবেও কাজ করবে। আবার এই দি পেন্টিংটি, এই দি পেন্টিং ইজ পেজ ওয়ার্ড এখানে প্রিন্সিপাল ক্লজের অংশ হিসাবেও কাজ করবে। কিন্তু হুইচ ইজ ডিসপ্লেড ইন দ্য এক্সিবিশন, এইটা আছে রিলেটিভ ক্লজ। এই কোমা দিয়ে আমরা এইটুকু অংশ লিখেছি, ইচ্ছা করলে এই অংশটা বাদ দিয়ে আমরা সেন্টেন্সটা লিখতে পারি। সেটি হবে কি, দ্য পেন্টিং ইজ পেজ ওয়ার্ড দি। কোন পেন্টিংটি? এই পেন্টিংটি, দিস ইজ দ্য পেন্টিং, দিস পেন্টিং ইজ পেজ ওয়ার্ড দি। তাহলে দি পেন্টিং ইজ পেজ ওয়ার্ড দি এইটুকু লিখতে পারি, সেটি একটি সেলফ সাফিসিয়েন্ট সেন্টেন্স হবে। এই যদি আমরা রিলেটিভ ক্লজটি বাদ দিই, তাহলে এই যে রিলেটিভ ক্লজটি নেওয়া হয়েছে এটাকেই আমরা বলছি, কোমা দিয়ে যে রিলেটিভ ক্লজটি নেওয়া হয়েছে এই ক্লজটাকে আমরা বলছি নন ডিফাইনিং ক্লজ। I hope all of you have clearly understood about the uses of different pronouns and defining non-defining clauses. Enjoy the next class, Relative Pronoun episode 3. Stay connected with Flora English tutorial and subscribe the channel please. No more today. Have a good day. Wishing you all the best.